এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। শেখ রংমহল স্তব্ধ, চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। কে বলবে একটু আগে এই মহলটা ছিল জমজমাট আনন্দময় বিয়ে বাড়ি, কিন্তু এখন বিয়ে বাড়িটা যেন ভয়ঙ্কর মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। মেহমানরা চলে গেছে, রয়ে গেছে নতুন পুরাতন কিছু আত্মীয় স্বজনরা। এমপি সমুদ্র শেখের বিয়ের খবর যেমন বাতাসের গতিতে ভাইরাল হয়েছিল, ঠিক তেমনি সমুদ্র শেখের গুলিবিদ্ধ হওয়া নিউজটা বিদ্যুতের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক রংমহল উত্তেজিত হয়ে পড়েছে। মিডিয়ার জগৎ থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান ও মন্ত্রী সভাতে নিউজটা কাঁপিয়ে তুলেছে। সারা দেশে নেট দুনিয়া উত্তাপ। প্রতিটা নিউজ হেডলাইন ইয়াং জেনারেশনের আইডল এমপি আব্রাহাম ফরহাদ সমুদ্র শেখ বিয়ের পরপরই গুলিবিদ্ধ হয়েছে। জ্ঞান ফিরতেই ঝিনুক বাড়ির কয়েকজনের সদস্যকে দেখতে পায়। মাথাটা ভার হয়ে আছে। সেকেন্ড 10 পরই একটু আগের ঘটনাটা স্মৃতি হিসেবে ভেসে উঠল। সমুদ্রের গুলিবিদ্ধ বুকটা চোখের সামনেই ভেসেছে। তার বলা অস্পষ্ট ভয়েসটা কানেই গুজে উঠল, চুরুই। সমুদ্র বলে টুকরে কেঁদে উঠল ঝিনুক। সবাইকে জিজ্ঞেস করতে শুনে সমুদ্রকে হাসপাতালে নিয়ে গেছে। ঝিনুক আর নিজেকে ঠিক রাখতে পারল না। ওই অবস্থাতেই উঠে দাঁড়ালো, উদ্দেশ্য হাসপাতালে যাবে। চারিদিকে যেন থমকে আছে, নিজেকে পাগল পাগল লাগছে, বুক ভারী হয়ে আসছে, খালি খালি লাগছে। হারিয়ে গেছে খুব মূল্যবান জিনিস, হারিয়ে গেছে। ঝিনুকের চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে, থামছেই না। ঝিনুক চারিদিকে যেন ঘুরছে। ঝিনুক পা বাড়াতে ঝিনুকের মা ওকে ধরলো, বলল, কোথায় যাচ্ছিস? ঝিনুক ধীম কণ্ঠে বলল, সমুদ্র ভাইয়ার কাছে। সে আমাকে ডাকছে, তোমরা শুনতে পারছো না? তার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। ঝিনুকের মা ওকে জড়িয়ে ধরলো, বলল, ঝিনুক এমন করে না, একটু শান্ত হ মা, আমরা সবাই যাচ্ছি হাসপাতালে। ঝিনুকের মা যে ঝিনুককে সান্ত্বনা দিচ্ছেন, তিনিও কান্না করছেন। ঝিনুক মায়ের থেকে ছিটকে দূরে সরে গেল, চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছো মা। আমার বুক খালি খালি লাগছে, আমার চারদিক শুধু অন্ধকার লাগছে মা। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সমুদ্র ভাইয়ার কিছু হলে আমি পাগল হয়ে যাব, আমি মরে যাব। সমুদ্র ভাইয়া। ঝিনুক আর কথা বলল না। কি বলবে? ঝিনুকের এখন সমুদ্রের কাছে যেতে হবে। তার কিচ্ছু হবে না, না কিচ্ছু না। ঝিনুক কোনো মতে চোখের পানি মুছে দরজার দিকে দৌড় লাগালো। ঝিনুকের পিছু পিছু বাড়ির বাকিরাও দৌড় দিল। হাসপাতালে পৌঁছে ঝিনুক 2 তলায় দৌড় লাগালো। সমুদ্র 2 তলায় 8 নম্বর রুমের ওটিতে আছে, যেখানে তাকে অপারেশন করা হচ্ছে। বুক থেকে গুলিটা বের করা হচ্ছে। ঝিনুকের বুকটা কেঁপে উঠল। ইস, এই গুলিটা ঝিনুকের বুকে লাগলে কি হতো? আর ঝিনুকের জন্য সমুদ্রের এই অবস্থা। 8 নম্বর রুমের করিডোরে আসতেই দেখে চারিদিকে কঠিন সিকিউরিটি গার্ড দেওয়া, পুলিশের বড় বড় লোক সহ অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে। শাহিন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঝিনুক দৌড়ে তার কাছে গেল, বলে টুকরে কেঁদে উঠলো, বলা, কি অবস্থা? শাহিন ঝিনুককে তার বুকে জড়িয়ে নিল। ঝিনুককে ধরে শক্ত মানুষটিও কান্না করছে। সবাই ওটির সামনে অপেক্ষা করছে। মা চাচিরা দোয়া দৌড় পড়ছে। বড় চাচি 2 বার বেহুশ হয়ে গিয়েছিল। সবাই অস্থির, চোখে জল। বাবা তো প্রায় পায়চারি করছে, একবার এদিক তো আরেকবার ওদিক সেদিক, আল্লাহকে স্মরণ করছে বারবার। দীর্ঘ আধ ঘন্টার পর ওটির লাল রঙের বাতিটা বন্ধ হলো। ডক্টররা রুম থেকে বের হলো। এগিয়ে যেতেই তারা জানালো, ভয়ের কোনো কারণ নেই, সে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তার ভাগ্যটা অনেক ভালো, গুলিটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা হয় না, আর হার্টে লাগেনি। হার্ট থেকে 2 থেকে 3 ইঞ্চি নিচে লেগেছে, তাই বড় বিপদ হতে হতে বেঁচে গেছে। তাকে রুমে শিফট করা হবে কিছুক্ষণের মধ্যে। কালকে সবাই দেখতে পারবেন। আজ তাকে টোটালি অবজারভেশনে রাখা হবে। ডাক্তারের কথায় যেন বুক থেকে পাথর নেমে গেল সকলের। ঝিনুক এগিয়ে গিয়ে বলল, আমি একবার তাকে একটু দেখতে চাই ডাক্তার, প্লিজ। আগে রুমে শিফট করে নিই তারপর, কিন্তু অনলি 5 মিনিটের জন্য। ডাক্তাররা চলে গেল। রাত প্রায় 11:30টার দিকে সমুদ্রকে কেবিনে শিফট করা হলো। মা চাচিদের অনেক আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে।
ঝিনুককেও যেতে বলেছিল, কিন্তু ঝিনুকের মন সায় দেয়নি। ঝিনুক বাড়ি গিয়ে কি করবে, যেখানে ঝিনুকের মন, ঝিনুকের সবকিছু এখানে পড়ে রয়েছে। শাহিন জোর করে এই বাড়ির বড়দের পাঠিয়ে দিয়েছে হাসপাতালে, এমন একটা জায়গা যেখানে ভালো মানুষও অসুস্থ হয়ে যায়। এখন কেবিনের সামনে ঝিনুক, শাহিন আর নাজিম আছে। নাজিম গার্ড সহ পুলিশদের কড়া নিরাপত্তার তদারকি করছে। এরই মধ্যে একজন নার্স এলো, বলল, যে কোনো একজন রোগীকে দেখতে যেতে পারেন, তবে কোনো কথা না বা উত্তেজক হওয়া চলবে না। রোগী গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। শাহিন ঝিনুককে ভেতরে নেওয়ার জন্য বলল। ঝিনুক নার্সের পিছু পিছু কেবিনে প্রবেশ করল। সমুদ্রকে দেখে কলেজের থাপ্পড়ে উঠল। ইস, সামান্য ঘন্টার মধ্যেই তার পুরুষটি নেতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহের পুরুষটা যেন খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়েছে। ঝিনুক ধীরে ধীরে এগিয়ে গেল, চোখের পানি বাঁধ ভেঙে গড়িয়ে গড়িয়ে মুখমণ্ডল জুড়ে পড়েছে। আর ঝিনুক তা হাতের উল্টো পাশ দিয়ে মোছার চেষ্টা করছে। যত মুছতেছে তত বেশি পড়তেছে। এত ভালোবাসলো কি করে এই পুরুষটিকে, যার কিছু হলেই ঝিনুক ঝিনুকের অস্তিত্ব নিঃস্ব। চেয়ার পেতে পাশেই বসলো ঝিনুক। ঘুমিয়ে আছে সমুদ্র। সমুদ্র কি জানে এইদিকে তার এই দশায় ঝিনুকের কি অবস্থা হয়েছে? সে কি জানে খুব সহজেই সে তার জীবনে না পাওয়া জিনিসটা পেতে পেতেও পেয়ে গিয়েছে। খুব গভীরভাবে তাকে জড়িয়ে গেছে। কখন যে 5 মিনিট চলে গেল ঝিনুক বলতেই পারল না। দুঃখের পর একটু নিরাময়। সময়টা এতটা কম। সমুদ্রের কপালে আলতো করে একটা চুমু খেলো ঝিনুক। সমুদ্রের হাতে হাত রেখে বলল, এবার কিছু হিসেবের প্রতিশোধ আমি ঝিনুক নিব। নরম ঝিনুককে না হয় সবাই দেখলো, কঠিন ঝিনুককেও তো দেখতে হবে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। কেবিন থেকে বের হয়ে গেল ঝিনুক। বাইরে দাঁড়িয়ে আছে। সমুদ্রের কেবিনে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। ডাক্তারদের কড়া আদেশ, নার্স ছাড়া আর কেউই যেন রুমে না যায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ঝিনুক। শাহিন হাসপাতালের কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নিচে গেছে। আর নাজিম কয়েকজন পুলিশের সাথে কোথায় যাওয়ার জন্য জানি বের হয়ে গেল। এখন এই হাসপাতালের করিডোরে ঝিনুক একাই দাঁড়িয়ে আছে। এরই মধ্যে একজন ডাক্তার ভেতরে ঢুকলো। ডাক্তার ভেতরে গেল কেন? ভয় পাচ্ছে। মন ছটফট করছে ঝিনুকে। মিনিট 2 পর ডাক্তার বেরিয়ে এলেন। এইদিক ওদিক তাকাচ্ছে। ঝিনুক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার কি হয়েছে? আপনি কেবিনে গেলেন আবার বের হয়েও এলেন, কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই। এখানে বাকি পুরুষরা কোথায়? নিচে মেডিসিন সেন্টার থেকে ওষুধ আনতে হবে। আমাকে দিন, আমি এনে দিচ্ছি। ডাক্তার ঝিনুককে প্রেসক্রিপশন বুঝিয়ে দিল। প্রেসক্রিপশন নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে ঝিনুক। ডাক্তার চলে গেলেন। ঝিনুকের কাছে তো মোবাইল, টাকা কিছুই নেই। খালি হাতেই তো হাসপাতালে আসলো। ঝিনুক কি করে কিনবে? নাজিম নেই এখানে এখন। হঠাৎ করে মনে পড়লো শাহিন তো নিচেই আছে। ঝিনুক নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। দীর্ঘ মিনিট 10 ধরে খুঁজে চলেছে তাকে। এত বড় হাসপাতাল, একবার এদিক তো আবার সেই দিক খোঁজাখুঁজির মধ্যে কেউ একজন বলল, ম্যাডাম। ঝিনুক ঘুরে তাকালো। রিসেপশনের মেয়েটি হাসি মুখে দাঁড়িয়ে আছে। কতক্ষণ যাবৎ দেখছি আপনি এদিকে সেদিকে কিছু খুঁজছেন, কাউকে খুঁজছেন? ঝিনুক মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, আমি আমার ভাইকে খুঁজছি। সমুদ্র শেখের কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য নিচে এসেছিলেন। এখন তাকে আমার লাগবে, তাই খুঁজছিলাম। ম্যাডাম, এ তো মিনিট 2 আগেও সে এখানেই ছিল। হাসপাতালের কিছু ফর্মালিটিস পূরণ করেছে আমার সামনেই। এই তো ওই দিকেই যেতে দেখেছি। ঝিনুক ধন্যবাদ জানিয়ে দ্রুত ওদিকে পা বাড়ালো। ঔষধগুলো আর্জেন্ট লাগবে। এদিক ওদিক তাকিয়ে কখন যে হাসপাতালে বাইরে এসে পড়েছে ঝিনুকের খেয়ালই নেই। এটা হাসপাতালের পেছনের দরজা। বাইরে হয়ে একটু ভয় পেয়ে গেল ঝিনুক। আশেপাশে মানুষের কোনো হদিস নেই। ঝিঝি পোকারা ডাকছে। বড় বড় কাঠ গাছ, পাতাবাহার গাছ সহ অনেক প্রকার গাছই আছে। যদিও দিনের বেলায় জায়গাটা ভুতুড়ে মনে হবে না, কিন্তু এই রাতের 12টার এই জায়গাটাকে সবাই ভুতুড়ে বলে আখ্যায়িত করতে দুবার ভাববে না। ঝিনুক মনে মনে ভাবলো, এখানে শাহিন কি করতে আসবে? নিশ্চয়ই ঝিনুক ভুল গলিতে ঢুকে পড়েছে। আরেকটা গলি আছে, ওখান দিয়েই দেখা যাক। এই ভাবনাতে পেছনে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলো ঝিনুক। এমনিতেই বিকেল থেকে না খাওয়া, তার উপর এই ঘটনায় শরীরে খুব একটা শক্তি আছে কিনা জানা নেই। পড়তে গিয়েও কোনো মতে নিজেকে সামনে নিল। শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়েছে। ইস, ব্যথাও পাইছে। একটু আগেও তো
এখানে কিছুই ছিল না, এখন কি গজালো? মাথাটা ধরে ঠিকঠাক মতো দাঁড়াতেই পরিচিত কিছুর আভাস পেলেছিল। সেই কড়া পারফিউমের তীব্র ছ্যাঁচালো গন্ধ। সাথে সাথেই চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই ঝিনুক পুরুষটিকে আবারও দেখল, সেই প্রথমবারের মতোই। সব দিক থেকে নিজেকে হুডিতে কভার করে রেখেছে। লোকটি ঝিনুকের দিকে তাকিয়ে আছে। চশমার ভেতরে তাকানোর চোখগুলো ঝিনুক অনুভব করতে পারছে। ঝিনুক একটু ভয় পেয়ে গেল, এক পা পিছিয়ে গেল। লোকটি দুপা এগিয়ে এলো। ঝিনুক একটা ঢোক গিলল। লোকটি সেই নেশালো কঞ্চে বলল, বেলা শুনছো? সময় আমাদের আবারও সামনাসামনি দাঁড় করিয়েছে বেলা। গভীর নেশালো কণ্ঠে লোকটি এগিয়ে এলো মাত্র 1 থেকে 1.5 হাত দূরত্ব ওদের মাঝে। আবার বলল, বেলা সময়টা আমি পেয়ে গেছি। শুনছো কি তুমি বেলা? তুমি আমাকে রেখে সমুদ্রের জন্য এত উতলা হয়ে উঠলে কেন? আমার বড্ড হিংসে হচ্ছে। ভেতর থেকে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি কিন্তু একদম এবার সত্যিই সমুদ্রকে রাস্তা থেকে সরিয়ে দেব। আর কিছু বলতে দিল না ঝিনুক। এই লোকটির মুখে সমুদ্রের নাম শোনার সাথে সাথে ঝিনুকের ভেতরে অদ্ভুত এক শক্তির আবির্ভাব ঘটল। সমুদ্রের সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ল। এই লোকটির কারণেই তার পুরুষটি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে সমস্ত শক্তিতে ঠস করে একটা চর মেরে দিল ঝিনুক। আকস্মিক চরে লোকটি ঝিনুকের থেকে 2 কদম পিছিয়ে গেল। ঝিনুক চিৎকার করে বলল, বেলা 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 বেলা, কে তোর বেলা? আমি তোর বেলা না, আমি সমুদ্রের চড়ুই। আর একবার এই ডাকটা ডাক দিয়ে তোকে এখানেই পুঁতে রেখে দিব। টি মুহূর্তেই হু করে হেসে উঠেছে। ঝিনুকের রাগ তরতরিয়ে বেড়ে উঠল। 2 কদম এগিয়ে গিয়ে আবারও ঠাস করে আরেকটা চর মারল অন্য গালে। লোকটি হাসি থামিয়ে দিল। ঝিনুক রাগে থরথর করে কাঁপছে বলল, একদম হাসবি না তার বাচ্চা, হাসবি না। কি কয়েকদিন পর পর এসে তোতা পাখির মতো বলিস বেলা, শুনছো? কাপুরুষ কোথাকার। মুখ হাত সবকিছু ঢেকে রাখিস কেন? সামনে আসতে কি ভয় পাস তুই? হ্যাঁ, তোকে তো আমি ছাড়বো না। দরকার হলে তোর শরীরের রক্ত দিয়ে গোসল করে আমি পবিত্র হব। তুই একটা খুনি। আমার সমুদ্র ভাই আর বুকে গুলি ছুঁড়েছিস। কি ভাবিস তোকে আমি ছেড়ে দিব? নরম পেয়ে মাথায় উঠেছি তোকে। লোকটি এবার আগের থেকেও জোরেই হেসে উঠল। হুডিটি খুলে ফেললো, চোখে চশমা মাস্ক খুলে ফেললো। ঝিনুক চমকে উঠল। আরে আরে, এ তো সেই ছেলেটি কাল সে স্বেচ্ছায় সামনে এসেছিল। তার মানে এবার ছেলেটিকে দেখে ঝিনুকের তাকিয়ে থাকতে ইচ্ছে করল না। ভেতর থেকে ঘৃণা বের হচ্ছে। ছেলেটি বাঁকা হাসি দিয়ে বলল, উফ বেলা, তুমি এত ভয়ঙ্কর। উফ উফ উফ, কি রূপ তোমার। আমি দ্বিতীয়বার প্রেমে পড়লাম, কিন্তু সমুদ্র শেখ এমনিতেই তোমার মায়ে পড়ে নাই। এবার সত্যিই আমি তোমার পিছু ছাড়ছি না। ঝিনুক প্রয়োগ কুচকে তাকালো। কিছু বলবে এর আগে ছেলেটি নিজেকে কভার করে নিল। বলল, আমি সমুদ্র শেখকে গুলি করি নাই বেলা, ভুল ভাবছ। আমি যদি সমুদ্রকে মারার চেষ্টা করতাম সেটা চেষ্টা হতোই না। আর গুলিটা বুকের 2 ইঞ্চি নিচেও লাগতো না। সরাসরি পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে হয় বুকে, না হয় মাথায় মারতাম। আমি কথা দিয়ে কথার খেলাপ করি না বেলা। আমি যা করি প্রকাশ্যেই করি। পেছনে কিছু করার স্বভাব আমার নেই। তাছাড়া আমি কিছু করলে এই দেশের কেউই কিছু করতে পারবে না। এই রুদ্র রায়হানকে ধরা এত সহজ নয়। যাচ্ছি বেলা, তোমার আজকের রূপ আমাকে ভাবাচ্ছে। আমাদের এখন থেকে রোজ দেখা হবে, কিন্তু মুখে বাঁকা হাসি, গুনগুনিয়ে গান ধরলা। তোর কারণে বললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল। তোর কারণে বললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ।
তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। সমুদ্রের কেবিনের সামনে চুপচাপ বসে আছে ঝিনুক। সমুদ্রের কেবিনে যাওয়া নিষেধ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সে। ডিরেক্টররা বলেছেন কাল তার রুমে যাওয়ার ওপেন পারমিশন দেওয়া হবে। নাজিমের সাথে দেখা হয়েছিল, ঝিনুক প্রেসক্রিপশনটা তাকে বুঝিয়ে দিয়েছে, সেই ওষুধগুলো আনতে চলে গেছে। যাওয়ার আগে ঝিনুককে কড়া আদেশ দিয়েছে যেন কেবিনের সামনে থেকে এভাবে হুটহাট বের না হয়। চারিদিকে বিপদ, কোথায় কিভাবে কি রূপে বসে আছে কেউ জানে না। এমপি হওয়া দরুন সমুদ্রের এমনিতেই শত্রুর অভাব নেই, গার্ড পুলিশ ছাড়া। আর পুলিশ আর ওদেরও লক্ষ্য রাখতে হবে। এখন ঝিনুকের আর সমুদ্রের সম্পর্ক আর আড়ালে নেই, বরং প্রকাশ্যেই জানে সবাই। তাই শত্রুরা কোনো ছুতাকেই ছোট্ট মনে করবে না। ঝিনুকে কেবিনের সামনে থেকে কেবিনের দিকে নজর রাখতে বলেছে। বসে তো আছে কেবিনের সামনে, কিন্তু মন মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে রুদ্র রায়হান। কে এই ছেলেটি? ঝিনুকের পিছু কেন পড়ে আছে? কি তার উদ্দেশ্য? কেন বেলা বেলা করে? তার মুখোশের আড়ালে কোন উদ্দেশ্য লুকিয়ে আছে? আবার অন্যদিকে আরেকটা ভয় মনে ঝুঁকে পড়েছে, রুদ্র রায়হান ছেলেটি যদি সমুদ্রকে মারার চেষ্টা না করে তাহলে কার এত বড় সাহস এমপির বাড়িতে এমপিকে গুলিবিদ্ধ করবে? নিশ্চয়ই ওই লোকটির পিছনে এমন কেউ আছে যে ঘরের শত্রু বিভীষণের কাজ করছে। না, সেটা কি করে হয়? ঘরের মানুষরা কেন এমন করবে? উফ, সবকিছু অসহ্য দোটানায় পড়লো ছিল, পাগল হয়ে যাচ্ছে ছোট্ট এই মস্তিষ্কটাতে। কোনো মতেই অঙ্কের হিসেব মিলাতে পারছে না। ঝিনুকের শরীরে ক্লান্তি, চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে। এভাবে একা বসে থাকলে এমনই হবে। ঝিনুক উঠে দাঁড়াতে নাজিম এলো, কেবিনের দরজায় টোকা দিয়ে নার্সকে ওষুধগুলো দিয়ে দিল। ঝিনুকের দিকে এগিয়ে এসে একটা প্যাকেট দিয়ে বলল, এগুলো খেয়ে নে, নিশ্চয়ই সেই দুপুরের পর কিছু খাস নাই। ভাইয়া খাবার গলা দিয়ে নামবে না, ওনার জন্য আমার কলিজা ছটফট করছে। ওনার মুখে একটা ডাক শোনার জন্য অপেক্ষায় আছি। নাজিম ঝিনুককে কেবিনের চেয়ারে বসিয়ে বলল, এই সময় নিশ্চয়ই দুর্বল হতে চাস না, সময়টা শক্ত থাকার। তুইও হাসপাতালে ভর্তি হতে চাস না। সমুদ্রের জেগে যদি তোকে না দেখতে পায় শুনে তুইও হাসপাতালে ভর্তি, ওকে ঠিক থাকতে পারবে? এমপির বউ হয়েছিস, এরকম নরম তোকে মানে না। কঠিন হতে শেখ, চুপচাপ খেয়ে নে। ঝিনুক আর একটা কথাও বাড়ল না, প্যাকেট খুলে অল্প অল্প কিছু খেয়ে নিল। নাজিমও খেয়ে নিল। ঝিনুক আর নাজিমের সাথে ওর সাথে ঘটে যাওয়া কিছু আলোচনা করলো না, নিজের ভেতরই আড়াল করে রাখলো। সকালবেলা হাসপাতালে করিডোরে নামাজ আদায় করে নিল ঝিনুক। একটু এইদিক ওদিক হাঁটছে, আল্লাহকে স্মরণ করছে। এরই মধ্যে নার্স কেবিন থেকে বের হলো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। নাজিম করিডোরে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কাল থেকে নাজিম কতটা ক্লান্ত মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তাই তাকে আর জাগালো না ঝিনুক। নার্সের দিকে এগিয়ে গেল, বলল, উনি কেমন আছেন? ওনার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে। উনি চড়ুই নামে কাউকে খুঁজছেন। আপনি কি চড়ুই? নার্সের কথা বলতে দেরি হতে পারে। ঝিনুক উত্তর না দিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে চলে গেল। সমুদ্রের বুক উন্মুক্ত, ব্যান্ডেজ করা, বাম হাতে বাহুটা সাদা ব্যান্ডেজে মোড়ানো, দুই চোখ বন্ধ করে আছে। জেগে আছে কি ঘুমিয়ে আছে একটু বোঝা মুশকিল। ঝিনুক দু কদম পা বাড়াতে সমুদ্র মাথা কাত করে ঝিনুকের দিকে তাকালো। ইস, কলিজাটা মুচড়ে উঠল। একটি রাতের ব্যবধানে তার পুরুষটি এত কাইল হয়ে পড়েছে। মুখ শুকিয়ে গেছে। দূর থেকেও ঝিনুক তার চোখের নিচে কালো দাগ দেখতে পাচ্ছে। হাতে স্যালাইনের ক্যানোলা দেওয়া। কতটা কষ্ট হচ্ছে তার। মুহূর্তে চোখে জল ভর্তি হয়ে গেল। সমুদ্র শুকনো একটা হাসি দিল, চোখের ইশারায় তার কাছে ডাকলো ঝিনুককে। ঝিনুক এগিয়ে গিয়ে তার পাশে বসলো, কাপা কাপা হাতে তার হাতটা ধরলো, ডুকরেই কেঁদে উঠলো, বলল, আমার জন্য আপনার আজ এই অবস্থা আমিই দায়ী, তাই না? সেই 4 বছর আগে আমার হাতের লাঠির আঘাতে ওই সর্দারের ছেলের জীবন গেছে, কিন্তু এর ফল আপনি ভোগ করছেন। খুবই কষ্ট হচ্ছে আপনার, তাই না? আপনি জানেন আমার বুকটা ফেটে যাচ্ছে সমুদ্র ভাইয়া। ইস, কি এমন ক্ষতি হতো যদি গুলি দুটি আপনার না লেগে আমার বুকে লাগতো। সমুদ্র তার হাতটা দিয়ে ঝিনুকের মুখ চেপে ধরল। মুহূর্তেই তার চোখ দুটো লাল হয়ে উঠল। একটু রেগে বলল, চুপ ইডিয়েট, খবরদার চড়ুই। আজ যা বলেছিস এ জীবনে
দ্বিতীয়বার কখনোই এই কথা যেন তোর মুখে না শুনি, তাহলে আমি সমুদ্রের ভয়ঙ্কর রূপ তুইও দেখবি। তোর কিছু হলে আমি সমুদ্র বেঁচে থাকতে পারবো না যে। তোর যত বিপদ দুঃখ সব আমার ঝুলিতে জমা হোক, আমার সুখগুলো তোর নামেই না হয় বলিদান হোক। সমুদ্রের হাতটা মুখ থেকে সরিয়ে পড়ল। আপনার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না তো। পুরুষের কাছে তার শখের নারী বেশ আহ্লাদের হয়। যত ব্যথা, যত দুঃখ, যত কিছুই হোক না কেন, শখের নারীকে দেখলে, তার কথা শুনলে পুরুষের ইহজাগতিক সকল কষ্ট দূর হয়ে যায়। মনের ভেতর অদৃশ্য শক্তি খুঁজে পায়। সমুদ্র তার হাত দিয়ে ঝিনুকের মাথাটা ধরে ঝিনুককে তার দিকে এগিয়ে নিয়ে গেল। বলল, আমার এই কষ্টটা সহ্য হচ্ছে না। ইস, কাল রাতে যদি এই ঘটনাটা না ঘটতো, আমি আর তুই আজ রাতে উপোস ভাঙতাম, প্রিয়তমার গভীর নেশালো প্রেম সমুদ্রে ডুব দিতাম। তোর শিহরণের রন্ধ্রে রন্ধ্রে আমি থাকতাম, তোর শরীরের পশমের গোড়ায় গোড়ায় আমার পবিত্র উষ্ণ ছোঁয়ার শীতে ফোঁটা থাকতো। আমার নামের সিলমোহরে তুই চিরকালের জন্য আবদ্ধ হয়ে যেতি। শীত চড়ুই আমাদের বাচ্চাগুলো দুনিয়াতে আসার সময় আবারও পিছিয়ে গেল। ঝিনুক বড় বড় চোখ করে তাকালো, কান্না থেমে গেল। ওনার এই অবস্থায় উনি বলছে কি? কে বলবে এই লোকটি এখন হাসপাতালে আছে? হুট করে সমুদ্র মাথা উঁচু করে ঝিনুকের ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল, মিষ্টি লাগলো না কেন চড়ুই? সি 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 বউ, চড়ুই বউ, তুই বাসি মুখ নিয়ে আমার কাছে আসলি কেন? থু থু থু। ঝিনুক তেলে বেগুনে জ্বলে উঠল। উঠবেই না কেন? এই লোকটি তাকে অপমান করছে। এখন এই অবস্থায় রসিকতা করছে। কত বড় পাগল না হলে এমন পাগলামি করে কেউ? ঝিনুক দ্রুত তার থেকে সরে গেল, ছোট ছোট বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুমু হরণ করতে? অসভ্য বেটা, নির্লজ্জ, ঠোঁট কাটা বেহায়া বেটা। আরো কিছু বলবে তার আগে সমুদ্র হো হো করে হেসে উঠল। এরই মধ্যে কেবিনে মা, চাচি, ভাইয়া, বাবা, চাচুরা ঢুকল। বড় চাচি চাচা সমুদ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমনটা মনে হয় সন্তান আর পিতামাতার অপরূপ এক বন্ধন। সমুদ্রকে একে একে সবাই দেখল। সবাই বসে আছে, এটা সেটা সবকিছু বলছে। ঝিনুক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মনের মধ্যে অদ্ভুত এক সুখের সন্ধান পাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, উনি সুস্থ আছেন। ঝিনুক বারবার সমুদ্রের দিকে তাকাচ্ছে, সমুদ্রের চোখ পড়তেই সরিয়ে নিচ্ছে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কথাটা ঝিনুক আর সমুদ্রের জন্য যুক্তিকর। যেখানেই ঝিনুক আর সমুদ্র একসাথে থাকবে সেখানেই ঝিনুকের জীবনে ঘূর্ণিঝড় হানা দিবে না, ইজ্জত পাঞ্চার হবে। অতএব ঝিনুকের মনের সুখ কখনোই সমুদ্র সহ্য করতে পারে না, এটা ঝিনুক ভুলেই গিয়েছিল। এরই মধ্যে সমুদ্র বলল, বউ। সবার সামনে এমন ডাকে ঝিনুক চোখ বড় বড় করে তার দিকে তাকালো। এখনো বউয়ের সাজে আছিস? উফ, কেউ আমার বউটাকে বলো তার জামাই অসুস্থ। তারে এমন বউয়ের সাজে দেখলে আমার তাকে আদর করতে ইচ্ছে করে। বড়দের মাঝে আস্তাগফিরুল্লাহ বলার আওয়াজ বেড়ে গেল। সমুদ্রের রুমে নার্স, ডাক্তার সহ ছোটরা এসে লুটুপুটি খাচ্ছে। ঝিনুক চোখ বন্ধ করে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মনে মনে গালি দিল আর বলল, বউ। চোখ মেলে তাকাতেই চারদিক মুখ থেকে অ্যাটম বোমা সহ নিউক্লিয়ার বোমা বের করছে। ঠিকঠাক মতো হলে সবার সামনে কি হবে, আল্লাহ বাঁচাও। ঝিনুক সহ বড়রা অনেকেই বাড়ি ফিরে গেছে। সমুদ্র কেবিনে হেলান দিয়ে শুয়ে আছে। এরই মধ্যেই অন্যান্য মন্ত্রীরা সমুদ্রকে দেখে গেছেন। সমুদ্র বাইরের কোনো পুলিশকে এই কেসে না জড়াতে জোর গলায় আদেশ দিয়েছে। নাজিম পার্সোনালি হ্যান্ডেল করবে। কেটে গেল একদিন। সমুদ্র এখন কিছুটা সুস্থ। ঝিনুক সমুদ্রকে সব দিক থেকে সেবা যত্ন করছে। সমুদ্র জীবনের সবচেয়ে বড় হাসি, বড় জয় পেয়েই গেল তার প্রিয়তমার ভালোবাসা পেয়ে। ঝিনুক কেবিনে নেই, নার্স ডাক দিয়ে নিয়ে গেছে। এই সময় নাজিম, শাহিন, মেহরাব একসাথে কেবিনে ঢুকলো। সমুদ্র কেবিনে বেড়ে হেলান দিয়ে বসে আছে। সমুদ্র তিনজনকে একসাথে দেখে হাসি দিয়ে বলল, তিনজন একসাথে? অনেক কিছুর জট খুলছে তাহলে। বস, সবগুলো বল, খবর কি? আপাতত দুইটা খবর আছে, দুইটাই বেদনার। পুরনো অতীত জোরালো হয়েছে।
আমাদের করা রিসেন্ট একটা ভুলের মাসুল দিতে হবে। নাজিমের মুখে গম্ভীরতার ছোঁয়া। সমুদ্র ভ্রুকুচকে তাকালো, বলল, পেঁচানো বাদ দে, খুলে বল। হাসপাতালে এমনিতেই দম বন্ধ হয়ে আসে, কবে যে সুস্থ হব? ওদের নরকের ঘাট দেখাবো। মুন্তাহাপুর বিয়েটা আমাদের আরো দেখে শুনে বুঝে দেওয়া দরকার ছিল। পুরনো জট পাকালো, সমরকে আবার সম্পর্ক গড়ছে। বড্ড ভুল হয়ে গেছে। দেশের ছেলের কি অভাব ছিল? ঝিনুকের পেছনে পড়া ছেলেটি ডিটেকটিভ রুদ্র রায়হান। বাইরে পড়াশোনা করে দেশে ফিরেছে 2 থেকে 1.5 বছর আগে। ক্রিমিনাল সাইকোলজি নিয়ে বিদেশের নামকরা প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। খুব চতুর ও শ্রাপ মস্তিষ্ক। বিদেশে বড় বড় অফার পায়ে তেলে দেশে চলে এসেছে শুধুমাত্র বোনের জন্য। একটা বোনই, কলিজা থেকে কম নয়। এই ছেলে পারে না এমন কিছুই নেই। গতবার আমি কাছ থেকে দেখেছি, খুবই স্ট্রং পার্সোনালিটির ছেলে, রহস্যময়। একটা কেস আমরা পুলিশ, সিবিআই সহ কেউই সলভ করতে পারি নাই। এখানে বাইরের দেশও যুক্ত ছিল, কিন্তু এই ছেলে একদিনের ব্যবধানে সেটা সলভ করে দেখিয়েছে। এই ছেলের কর্মকাণ্ড দূর দূরান্ত পর্যন্ত ছড়ানো। খুবই গোপন তথ্য থেকে জেনেছি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে শুকনো তালমিল আছে। বিশ্বব্যাংক থেকে $5,000 বিলিয়ন ও হ্যাক করে সরিয়েছে। তা সিরিয়া, ফিলিস্তিন এরকম গরিব দেশের সবার অগোচরে বিলিয়ে দিয়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, মুন তার ফুফি শাশুড়ির ছেলে, তাই তো আমরা তাকে ধরতে পারি নাই। ঘরের শত্রুকে আমন্ত্রণ জানিয়ে বাইরে খুঁজেছিলাম। সমুদ্র মিনিট 2 চুপ করে বসে রইল। 2 5 মিলছেই না। কেবিনের সবাই চুপ হয়ে রইল। সমুদ্র বলল, 2 নম্বরটা কি ওটাও বল। তুই প্লিজ উত্তেজিত হইস না, শান্ত থাকিস। এটা না বললেই হয় না নাজিম। সমুদ্র শাহিনের দিকে চোখ রাঙিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, বলতে বলেছি বল, আমি এত দুর্বল না। মুন তার ফুফি শাশুড়ির মেয়ে, তোর ছোট ভাই ফারহান সাইলের বউ, মানে রুদ্র রায়হানের বড় বোন। সমুদ্রের সাথে সাথে নাজিমের দিকে তাকালো। সমুদ্রের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা সত্যি হজম করার মতো কথা না। সমুদ্র তার ব্যান্ডেজ করা হাতটা মুষ্টিবদ্ধ করে বেডে খুশি দিয়ে বলল, ঠিক একটা ভুল আবারও সবকিছু সামনে নিয়ে আসবে। শাহিন সমুদ্রের দিকে এগিয়ে এলো। সমুদ্রকে বেডে হেলান দিতেই বলল, শান্ত হতে বলল, ভাই বড়রা তো এগুলো কিছুই জানে না। খালু, খালা এরা তো উত্তেজিত হয়ে পড়বে। শেখ রং হলে আবারও বিপদ ঘনিয়ে আসছে। তাছাড়া আমার মনে হয় এই বিয়েটা কিছুটা পরিকল্পিতভাবেই হয়েছে, কারণ আমরা শুধু ছেলের বাপ চাচাদের ডিটেলসে দেখেছি, লতাপাতা দেখি নাই। এখন সমুদ্র কি বলবে কথার ভাষা হারিয়ে ফেলেছে। এরই মাঝে নাজিম আবার বলে উঠল, ও আরেকটা কথা, তোকে গুলি করেছে সেই সর্দারটা। 4 বছর আগের ঘটনার বাকি অংশ খুলে বলল। আর এখানে সর্দার তার বসের অনুমতি নিয়ে সব কিছু করেছে, কিন্তু বসটা কে তা বের করতে পারছি না। তবে এটা শিওর রুদ্র রায়হান এই ষড়যন্ত্রের পিছনে নেই। ও থাকলে এত সহজে প্রমাণ পেতাম না, আর তুই এই যাত্রায় বেশি যেতি না। ও সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো শব্দের বাণী নেই। কোনো প্রাচীরে এই ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করছে সবাই। সমুদ্রর মাথার উপর হাতটা ভাঁজ করে হেলান দিয়ে 2 চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে থাকা প্রতিটি মানুষই নিজেরই চিন্তায় বিভোর। মিডিয়া জগৎ খুব একটা সুবিধা না, এইটা আবারও প্রমাণ হলো। সমুদ্রের সাথে ঘটা ঘটনাটা নিয়ে নেট দুনিয়া খুব থেকে খুবই উত্তাল ছিল। মিডিয়ার লোকেরা এটাকে খুবই বাজেভাবে উপস্থাপন করেছে, কিন্তু বুদ্ধিমান পুরুষ সে খুব সহজে বিষয়টাকে হ্যান্ডেল করেছে, যা সত্যি প্রশংসনীয়। কেটে গেল আরো 1 সপ্তাহ। সমুদ্র আগের থেকে অনেকটা সুস্থ হয়ে আছে, কিন্তু ইদানিং সে খুব ব্যস্তই থাকে। খুব বেশি একটা সময় তাকে ঘরে দেখা যায় না। রোজ সকালে বের হয় আর রাতে ফিরে। এখনো যে ভালো মতো সুস্থ হয়নি সেদিকে খেয়ালই রাখে না। দেখ, ভাল লাগে না তার চিন্তায়। এদিকে ঝিনুকের কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। টকচটা করে যে রাজনৈতিক রংমহল উত্তাপ তেমনটাও না। ঝিনুকের বুঝে আসছে না সমুদ্র করছে তো করছেটা কি। এই তো বিকেলে সন্ধ্যাবেলা কোথায় যেন থেকে এলো বাড়িতে, নিজের রুমে গেল, ল্যাপটপ থেকে একটা ফাইল সহ নিয়ে গটগট করে বের হয়ে গেল। ঝিনুক যে তার সামনে ভোমরার মতো ঘুরঘুর করলো কিছু বলার জন্য, সেটা সমুদ্র খেয়ালই করলো না। মানে কি, ঝিনুকের মতো একটা জলজন্ত মানুষকে তার চোখে পড়ছে না? মনটা বিষণ্ণতায় উবে আছে ঝিনুকে। সমুদ্র কি ঝিনুকে ইগনোর করছে? কিন্তু কেন?
বিশাল বিলাসবহুল একটি রিসোর্টের সামনে এসে থামলো সমুদ্রের গাড়িটা। পরপরই আরো দুটো গাড়ি সমুদ্র নেমে সোজা ভেতরে চলে গেল। হুডি পরা একটি লোক দাঁড়িয়ে আছে, তার আশেপাশে কয়েকজন গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটি খুবই মনোযোগ দিয়ে দূরে কোথাও দৃষ্টি নিক্ষেপ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে না সে কি প্রকৃতি দেখতে ব্যস্ত, নাকি চিন্তিত, নাকি গভীর থেকে গভীরতর প্ল্যান কষতে। সমুদ্র তার গার্ডদের দূরে রেখে হুডি পরা লোকটির দিকে এগিয়ে এলো। হুডি পরা লোকটি পেছনে না তাকিয়েই বলে উঠল,